খরচের ভারে চিড়ে চ্যাপ্টা মধ্যবিত্ত, সংকুচিত আয় আর লাগামহীন ব্যয়ের প্রভাব জনজীবনে, কমছে না মজুরি বৈষম্য, শ্রেণীভিত্তিক পরিকল্পনার পরামর্শ। গ্রামে ভোগান্তি কমাতে ঢাকায় লোডশেডিং এর পরিকল্পনা, সন্ধ্যার পর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। ইস্টার্ন রিফাইনারি চালু করতে চট্টগ্রামের পথে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল। ডিজেল সংকটে জামালপুরে চরাঞ্চলের চাষিরা, বোরো ধান আর সবজি চাষ নিয়ে দুশ্চিন্তা। ফুয়েল কার্ডেও তেল না পাওয়ার অভিযোগ, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মনিটরিং কমিটির। 2 যুগ পর 3 ফসলি হচ্ছে মৌলভীবাজারের 8 গ্রামের কৃষি জমি। এগিয়ে চলছে কাটাগাং ও দেওড়াছড়া খাল পুনর্খনন, বন্যা জলাবদ্ধতার কবল থেকে মিলবে মুক্তি। এবং লন্ডন ঢাকা রুটে বিমানের কার্গো ব্যবসায় বড় ধস, দীর্ঘদিনের এজেন্টকে বাদ দেওয়ার পরই কমতে থাকে আয়, সুযোগে বাজার দখল করে নেয় বিদেশি এয়ারলাইন্স। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। খরচের ভারে অনেকটা চিড়ে চ্যাপ্টা মধ্যবিত্ত, সংকুচিত আয় আর লাগামহীন ব্যয়ের প্রভাবে কৃষি থেকে শহরের শিল্প, সেবা আর সামাজিক খাতে। বিশ্লেষকরা বলছেন মজুরি বৈষম্য, বেকারত্ব আর মূল্যস্ফীতি আরও উস্কে দিতে পারে খরচের খাতাকে। তাই সরকারের থাকতে হবে শ্রেণীভিত্তিক সক্ষমতার সঠিক পরিসংখ্যান ও পরিকল্পনা। শেখ সালাউদ্দিনের ক্যামেরায় সেলিয়া সুলতানার রিপোর্ট। ন্যূনতম সেচের অভাব আর কাঠফাটা রোদে পুড়ে যাওয়া সবুজ ভুট্টার ক্ষেতের সাথে পড়েছে কৃষক কালামের ভাগ্য। ডিজেলের দাম বাড়ার সাথে কৃষক আনোয়ারের অসহায়ত্ব যেন আরও তীব্র হয়। ওই যে BMW গাড়ি চালায় তার যে ইনকাম, আমার তো ইনকাম না। আমি তো ফসল ফলাই, আমার তো টাকা নাই যে আমি ওরকম 2 টন 5 টন কিনে ফের রেখে দিব। গ্যাসের সমস্যা নিত্য, ফলে ও পথে না হেঁটে মাটির চুলাই ভরসা। তবে দাম দস্তুরের কষাঘাতে সকালে ডিমের দাম বাড়া নিয়ে চিন্তিত 60ঊর্ধ্ব বৃদ্ধা। আগে তো 40 টাকা আলি আনতাম, আজকে বলে 60 টাকা আলি আনছি। বাজার করতে আমাদের একটু কষ্টই হয়ে যায়। মাসে যে বেতনটা পায় তারপরে দেখা যায় আরো আমাদের 10,000 5,000 মানে দেনা হইতে হয়। এলপিজি আর ভোজ্য তেলের দামে চিড়ে চ্যাপ্টা ভোক্তার সংকুচিত সক্ষমতা। ভোক্তার সক্ষমতা আর দোকানির উচ্চ ব্যয়ের সামঞ্জস্যতা আনতে ধোয়া ওঠা গরম পরোটার আকার ছোট হয়ে আসে চারপাশে। কাঁচা বাজারের মিষ্টি কুমড়োও এখন আর মিষ্টি নয়। দোকানে মাছ থেকে প্রিয় হয়ে উঠেছে মাথা, কাটা আর মাছের অংশ বিশেষ। ওই যে মাথা, পেডি, লেঞ্জা এগুলো আবি যাবি কিনে নিয়ে যায়। যাদের কেনার সামর্থ্য নাই ওরা কিনে নিয়ে যায়। গ্রামের মধ্যবিত্ত এবং শহরের মধ্যবিত্তের মধ্যে আয় ব্যয়ের পার্থক্য থাকলেও জ্বালানি তেল যেন শহরের লিটন সাহেব এবং গ্রামের কৃষক আনোয়ার সাহেবকে একই সুতোয় বেঁধে ফেলেছে। এর অন্যতম কারণ, কৃষক হয়তো ভাবছেন এই যে ডিজেলের দাম বাড়ানো হলো তাতে তার উৎপাদন আগের মতো হবে কিনা, অর্থাৎ তিনি সেই খরচ তুলে নিতে পারবেন কিনা। অন্যদিকে লিটন সাহেব হয়তো দাওয়ায় বসে ভাবছেন পুরো মাস না হোক অন্তত 15 দিন কি তিনি চলতে পারবেন তার আয় দিয়ে। এমন অবস্থায় মধ্যবিত্তকে নিয়ে আলাদা করেই ভাবতে হবে, কারণ মধ্যবিত্তরাই সবচেয়ে বেশি দেশের আর্থসামাজিক, অর্থনীতি, সমাজ এবং রাজনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে। বাড়ানোর বোঝাটা যদি গরিব এবং উচ্চবিত্ত তাদের উপর চাপিয়ে দেন সমানভাবে, তখন আসলে সেটা আরও বৈষম্য সৃষ্টি করে। এ তো গেল খরচের সরাসরি প্রভাব। পরোক্ষ প্রভাবে গৃহকর্ত্রী পপি এখন মাস শেষে ঋণ করতে হয়। শিশুর আবদারে কাটছাট শুরু হয়েছে আগে থেকেই। ফলে গত কয়েক বছর ধরেই মধ্যবিত্তরা বাড়ি পাল্টে, শহর পাল্টে খরচের খাতা সহনীয় করতে চান। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারের টুকরিতে তোলা সবজির ওজন থেকে কমেছে জুয়েলের মজুরি। লিটনের কাছে এই বাজারে মানুষের দাম সবচেয়ে কম। 10 টাকা উদে, 20 টাকা উদে। সয়াবিন তেল আপনি আমরা কিনলাম 965 টাকা, গ্যাস কিনলাম 2200 টাকা। 1 টাকা কাম করছি, কাটি পড়ুম না, গ্যাস ইয়ারুম না, বাল বাচ্চা দিয়ে দেখুন। জ্বালানির দাম বৃদ্ধিতে সেবা ও আমদানি পণ্যের দাম আবারও বাড়বে, এমন কড়া নাড়ছে ঘরের দুয়ারে। সেখানে 2024 সালে 1,60,000 মানুষ বেকার হয়েছেন। 2025-এ শিল্প মালিকদের তথ্যে প্রথম 6 মাসে বেকার 21 লাখ মানুষ। যুদ্ধ দীর্ঘায়িত হলে ওখানে কস্ট অফ ওয়েট যেটা আছে সেটা বেড়ে যাবে, এবং সেটা যদি বেড়ে যায় অনেকেই কিন্তু হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনেরা তারা বেকার হবেন, দেশে ফিরবেন। তাহলে বিগত 1 বা 1.5 বছর আগে যে সিচুয়েশনটা
ছিল তার চেয়ে ভয়াবহ অবস্থানের দিকে যেতে পারে। সরকারি সংজ্ঞায় খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য বা সেবা ক্রয়ে প্রতি মাসে গড়ে ৩,৮২২ টাকা খরচের সামর্থ্য যদি না থাকে তাদের দারিদ্র্যসীমার নিচে চলে যেতে হবে, যা বর্তমান বাজারে এক মাসের গ্যাস বা এলপিজির দাম, পানি বা বিদ্যুৎ বিল বা ভোজ্য তেলের যোগফলেরও কম। 2024-25 সালে প্রকাশিত পরিসংখ্যান ব্যুরোর মতে গত কয়েক বছরে মধ্যবিত্তের জীবনযাত্রার আয়ের 42% খরচ হচ্ছে খাদ্য সামগ্রীতে, বাকি 58% দিয়ে মেটাতে হচ্ছে শিক্ষা, পরিবহন, বাড়ি ভাড়া, চিকিৎসা ও পরিষেবা ব্যয়। সংস্থাটির হিসেবে একটি পরিবারের খরচ 25 থেকে 30 হাজার টাকা ধরা হলেও একই সময়ে সার্ভিস রুলস হিসেবে 6 সদস্যের পরিবারের ন্যূনতম খরচে প্রয়োজন অন্তত 59 হাজার টাকা। সরকারি বেসরকারি চাকুরিজীবী, ব্যবসায়ী ও কৃষকের আয় বা বেতন স্কেল এক না হলেও একই বাজারে সমান দৌড় প্রতিযোগিতার রেসে নামতে হয় দরিদ্র, হতদরিদ্র, মধ্যবিত্ত, উচ্চবিত্তদের। যারা ভালনারেবল পোর বলি আমরা, যারা অলরেডি গরিব, তারা পভার্টি ডিপেন্ডিং হবে। আমরা বলি যে আপনি পভার্টি লাইন থেকে আরও নিচের দিকে সরে যাবেন। যেটা হয় যে অজান্তে বেড়ে গেছে, হ্যাঁ, 15 টাকা দাম করে অন্য জিনিসের দামও 15 টাকা বাড়িয়ে দেওয়া হলো আর কি। ওই জায়গায় সরকারকে একটু শক্ত হাতে এই দাম বৃদ্ধির বিষয়টাকে মনিটর করতে হবে। 2022 সালে দারিদ্র্য হ্রাসের হার 18.7% নেমে আসলেও 25-এ তা বেড়ে দাঁড়িয়েছে 21.2%। ফলে সংকুচিত আয়ের সাথে সব শিশুদের স্কুলে ধরে রাখা যায়নি, এমনকি পরিবারগুলোর খাদ্য পুষ্টিতে আপোস করায় দেশের সার্বিক উৎপাদনশীলতাতেও আঘাত করবে ভবিষ্যতে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। গ্রামে ভোগান্তি কমাতে পরীক্ষামূলকভাবে রাজধানীতে দিনে 1 ঘন্টা লোডশেডিং করতে চায় সরকার। সন্ধ্যার পর সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার পরিকল্পনা বিদ্যুৎ বিভাগের। পাশাপাশি এলাকাভিত্তিক ভারসাম্য রাখা হবে বলেও জানান কর্মকর্তারা। পরিকল্পনায় যথারীতি বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকারে থাকবে শিল্প কারখানা এলাকা। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। গরম আসতেই দেশের নানা জায়গায় তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন, নেতিবাচক প্রভাব ব্যবসা বাণিজ্য, সেচ কার্যক্রম আর উৎপাদন খাতে। বিদ্যুৎ থাকে না বললেই চলে, ইভেন যখন চলে যায় 1-2 ঘন্টার উপরে সময় চলে যায় তখন হচ্ছে বিদ্যুৎ আসার কোনো নাম নাই। কারেন্টে অতিরিক্ত জ্বালাই আছে, প্রচুর কারেন্ট যায়, আর গেলার খবর নেই। বেশি গরমে রাত্রেবেলা কারেন্ট থাকে না, সারাদিন কারেন্ট থাকে না। 2.5 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতিতে দেশের নানা এলাকায় যখন হাঁসফাঁস অবস্থা, রাজধানী ঢাকায় তখন অনেকটাই স্বস্তির ছাপ। যে কারণে গ্রাম শহরে বিদ্যুৎ বৈষম্য নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমন পরিস্থিতিতে ঢাকাতেও পরীক্ষামূলকভাবে 110 মেগাওয়াট করে লোডশেডিং করার কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বৈষম্য মুক্ত করবার জন্য আমরা শহরেও প্রয়োজনে লোডশেডিং এর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ বিভাগ বলছে গ্রামে ঘাটতি কমিয়ে আনতে ঢাকায় লোডশেডিং এর পরিকল্পনা। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি, কৃষি ও সেচ কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই লক্ষ্য। এখন প্রশ্ন হচ্ছে ঢাকায় কিভাবে সমন্বয় হবে 110 মেগাওয়াট লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা ঢাকায় আপাতত দুপুরের দিকে লোডশেডিং করে সন্ধ্যায় সরবরাহ স্বাভাবিক রাখা। প্রাথমিকভাবে রাজধানীর এলাকাগুলোতে দৈনিক লোডশেডিং 1 ঘন্টার মধ্যে সীমিত রাখতে চায় বিদ্যুৎ বিভাগ। এছাড়া অর্থনৈতিক দিক বিবেচনায় যথাসম্ভব নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকবে শিল্প কারখানা এলাকায়, যাতে কোনো জায়গায় 1 ঘন্টা বেশি না হয়, আজকে এখানে হলে কালকে না হয়, এভাবে করা যায়। সবই কিন্তু যেহেতু 100% ওইটাই মানতে হবে এমন কথা নাই। এটা এলডিসি ইচ্ছা করলে তার মধ্যে করেও করতে পারবে, যাতে শিল্প বা এই কাজের বেশি এফেক্টেড না হয়। সেই জন্য আমরা সবসময় একটা আমরা প্রায়োরিটি দিয়ে থাকি শিল্প কারখানা এলাকাগুলো। বিশ্লেষকরা বলছেন বিদ্যুৎ বন্টন নীতির ক্ষেত্রে অগ্রাধিকারে রাখতে হবে খাদ্য নিরাপত্তা, অর্থনীতি, উৎপাদন খাত ও মানবিক দিক। সর্বোচ্চ মাত্রায় যাতে সেচের জন্য বিদ্যুৎ দেওয়া যায়, এটা সরকারের প্রথম প্রাধিকার হওয়া উচিত। দ্বিতীয় যেটি হওয়া উচিত যে শিল্প কারখানা যারা রপ্তানিমুখী শিল্প অথবা দেশীয় শিল্পের সাথে জড়িত, তাদের জন্য বিদ্যুতের সরবরাহটি স্বাভাবিক রাখার চেষ্টা করা। এছাড়া হাসপাতালগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকাটি গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 12 থেকে 14,000 মেগাওয়াট। ধারণা করা হচ্ছে চলতি মৌসুমে সর্বোচ্চ চাহিদা দাঁড়াতে পারে 18,500 মেগাওয়াট। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বন্ধ হয়ে যাওয়া ইস্টার্ন রিফাইনারি পুনরায় চালু করতে 3 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করতে যাচ্ছে সরকার। হরমুজ প্রণালী এড়িয়ে
মধ্যপ্রাচ্যের অন্যান্য বন্দর থেকে কেনা হচ্ছে এই কাঁচামাল। ইতিমধ্যে সৌদি আরবের ইয়ানবো বন্দর থেকে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে ভাড়া করা একটি মাদার ট্যাঙ্কার চট্টগ্রামের পথে রয়েছে। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সৌদির ইয়ানবু বন্দর থেকে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে শিপিং কর্পোরেশনে ভাড়া করা মাদার ট্যাঙ্কার 9 মিয়া 4 থেকে 6 মেয়ার মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। ওই জাহাজের দিকে তাকিয়ে আছে কাঁচামালের অভাবে বন্ধ হয়ে যাওয়া দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। মে মাসে আপনি তিন লাখ মেট্রিক টন কার্গো পাচ্ছেন। আর যদি নর্ডিক প্লাসটা আমরা আনতে পারি তাহলে আমরা এপ্রিল মে মাস মিলে সর্বমোট আমরা 4 লক্ষ মেট্রিক টন কার্গো আনতে পারবো। এমনিতেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বন্ধ অবস্থায় রয়েছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালী, আর বাংলাদেশের জন্য কেনা ক্রুড অয়েল আনতে হয় এই নৌপথেই। এমনকি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে 1.5 মাসের বেশি সময় ধরে হরমুজ প্রণালীতে আটকে আছে নর্ডিক্স পোলেক্স নামে একটি মাদার ট্যাঙ্কার। অবিলম্বে যদি ডাইভার্সিটি আমরা মেনটেন করতে চাই, অন্যান্য দেশ থেকে যদি ক্রুড অয়েল আনতে চাই, তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি সেকেন্ড রিফাইনারি ইনস্টল করার কাজে হাত দিতে হবে। আর তাই জটিলতা এড়াতে বর্তমানে যেসব ক্রুড কেনা হচ্ছে তার সবগুলোই হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত সাগরের উপকূলবর্তী সৌদির ইয়ানবু এবং আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে লোড করা হবে। যুদ্ধ যে সমস্যাটা বা স্টেট অফ হরমুজের সমস্যাটা আছে, এটা কোনোভাবে এই দুইটা জাহাজকে স্পর্শ করবে না। 2 লাখ মেট্রিক টন আমরা বাংলাদেশে আনতে সক্ষম হব ইনশাল্লাহ। নতুন কেনা 3 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধনের মাধ্যমে পাওয়া যাবে 48,000 মেট্রিক টন ডিজেল, 72,000 মেট্রিক টন ফার্নেস অয়েল, 48,000 মেট্রিক টন পেট্রোল, 63,000 মেট্রিক টন কেরোসিন এবং 24,000 মেট্রিক টন অকটেন। ক্রুড অয়েলের অভাবে ইস্টার্ন রিফাইনারি উৎপাদন বন্ধ হলো। আপাতত সেই সংকট কাটাতে অকটেন, পেট্রোল, ডিজেল, জেট ফুয়েলের মতো ফিনিশড অয়েল আমদানি বাড়িয়েছে সরকার। অবশ্য তাতে আমদানি খরচ কিছুটা বাড়ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর পাম্পগুলোর সামনে আগের তুলনায় কমেছে গাড়ির লাইন। বিস্তারিত জানাতে বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। জ্বালানি তেলের দাম সমন্বয় করার পর থেকেই রাজধানী সহ দেশের পাম্পগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ যে সারি, সেই সারিটা কমতে শুরু করেছে। তবে সেটা কমলেও একদম যে স্বস্তি জায়গা বলা যাবে না। তবে আগে যেটা দেখতাম আমরা যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বা সারা রাত দাঁড়িয়ে থেকে লাইনে যেভাবে তেলের জন্য হাহাকার ছিল, সেটি কিন্তু নেই। আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টাখানেকের মধ্যেই তেল পেয়ে যাচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে যেই পাম্পটিতে রয়েছি বিজয় সরণি, সেখানে আসলে পুরো ট্যাঙ্ক ভর্তি করেই আসলে তেল নিতে পারছেন 14 লিটারের মতো। আমরা কথা বলেছি বিভিন্ন মোটরসাইকেলের সাথে, তারা বলছেন যে এই পাম্পটিতে আসলে যতটুকু প্রত্যাশা করছেন ততটুকু তেল নিতে পারছেন। তবে একটি সমস্যার কথা কিন্তু অনেকেই বলছেন, যারা রাইড শেয়ার করেন তারা বলছেন যে ফুয়েল পাস থাকার কারণে তেল পাচ্ছেন, কিন্তু সমস্যা হচ্ছে যে ফুয়েল পাসে তেল নির্ধারণ করে দেওয়া হয়েছে 60 লিটার, কিন্তু গেল 20 তারিখের পর থেকে মূলত সেটি 25 লিটারে নামিয়ে আনা হয়েছে। এর ফলে পুরো মাসের যে তেল লাগে সেই পরিমাণে তুলনায় অনেক কম। এর ফলে অনেকের আগে 20 তারিখের আগেই মূলত 25 লিটারের অধিক তেল নিয়ে ফেলেছেন। এই জন্য অনেকে এখানে এসছেন, তারা তেল নিতে পারছেন না, এতে বিপাকে পড়ছেন। অনেকে বলছেন যে 60 লিটার তেল দিয়ে বা 25 লিটার তেল দিয়ে কিন্তু পুরো মাস চলা সম্ভব নয়। যে বিশেষ করে যারা রাইড শেয়ার করেন তাদের পক্ষে সম্ভব না। তারা বলছেন যে প্রতিদিন 4 থেকে 5 লিটার তেল তাদের লাগে। সেই হিসেবে মাসিক হিসেবে 2 লিটার তেলে কোনোভাবেই তারা চলতে পারছে না। এই সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন। কিন্তু ওভারঅল যদি বলি যে এখন এই জ্বালানি তেলের যে সমন্বয় করার পর, মূল্য সমন্বয় করার পর পাম্পগুলোতে কিন্তু আমরা সারি কমতে শুরু করতে দেখছি এবং তেল পাচ্ছেন সকলে, যারা আসছেন তারা কিন্তু তেল পাচ্ছেন। তবে তাদের আক্ষেপে জায়গা হচ্ছে যে তেল দেওয়ার পরিমাণটা একটু বাড়াতে হবে। তো সব মিলিয়ে রাজধানীর বিজয় সরণি ফুয়েল পাম্প থেকে এই ছিল এই মুহূর্তে। অন্য প্রসঙ্গ, রাজধানী আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সরাসরি যাচ্ছি সেখানে। How do we go ahead and do our research? তাই না? এজন্য ফেসবুকে লাইক দেখার একটা স্বপ্ন আর ভাইরাল হওয়ার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের এই ইয়াং জেনারেশন। এমনকি তারা ইউনিফর্ম পরেও তাদের শিক্ষক
বা তাদের মন্ত্রীদের বিরুদ্ধে যে কোনো ধরনের বাজে উক্তি করতে তারা দেরি করে না। তার মানে কোথায় আমরা আমাদের ইয়াং জেনারেশনকে নৈতিকতা বিবর্জিত জায়গায় আমরা নিয়ে যাচ্ছি? We don't control anything, but we are hoping যে আমাদের এই ইয়াং জেনারেশনটাই আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করবে। We may have more 20 years before it becomes a liabilities, but in the meantime we are not doing anything to go ahead. আজকের অনুষ্ঠানটি এতটা গুরুত্বপূর্ণ যে আমরা এই ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে আমাদের শরিকদারিত্ব এতটাই পিছিয়ে গিয়েছি যে আমরা সেখানে নেই। আমরা ব্রেইন ড্রেনের কথা বলছি, আমরা দেখছি আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি অন্য দেশে গিয়ে রেজিস্ট্রেশন ট্রেডমার্ক পাচ্ছে, কিন্তু আমরা আমাদের দেশে তা করতে পারছি না। ইটস এ লেক অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন প্রসিডিউর, তাই নয় কি? এই জিনিসগুলোই তো আজকের প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে এটাকে অ্যাড্রেস করেছেন। আমি এই কথাগুলো আগে বলতাম, আমরা কিভাবে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলোকে রিভার্স করে আমাদের দেশে নিয়ে আসতে পারি। সো ইট ইজ এ রিভার্স ব্রেইন ড্রেনের তো আমাদের প্রয়োজন রয়েছে। আমরা যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন শিক্ষামন্ত্রী। তার বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার বন্দর বাণিজ্যের খবর। কোরবানি ঈদকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে বিভিন্ন ধরনের মশলা। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার শফিকুল ইসলাম শফিক। যাচ্ছি তার কাছে। হিলি স্থলবন্দর দিয়ে কোরবানি ঈদকে সামনে রেখে জিরা, আদা, এলাচ এবং বাদাম, কিশমিশ সহ নানা ধরনের পণ্য আমদানি হচ্ছে। তবে আমদানির পরিমাণ অনেকটা কম আমদানি হচ্ছে, ধীরগতিতে আমদানি হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন ব্যাপক চাহিদা রয়েছে। তবে চাহিদা থাকার পরেও কিন্তু আমদানি করতে পারছেন না। ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু যে জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি, সেটা কিন্তু এর প্রভাব শুধু বাংলাদেশে নয় বহির্বিশ্বেও পড়েছে। আমদানিকৃত পণ্যগুলো ভারত থেকে আমদানি করার পর বাংলাদেশে আসার পর পণ্যের যে দাম সেটা কিন্তু বেশ একটা পার্থক্য রয়েছে। যে পণ্যটা বাংলাদেশে আনার পর সেটা কিন্তু কম দামে বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ তারা বলছেন প্রত্যেকটা জিরাই কিন্তু 200 টাকা কম কিন্তু বাংলাদেশে দাম রয়েছে, যেটা ভারত থেকে আনলে তাদেরকে বেচতে হবে প্রায় 200 টাকা বেশি বেচতে হবে। একইভাবে এলাচেরও একই অবস্থা। তবে আমরা গত বছর আমরা দেখেছি কুরবানি ঈদের 1 থেকে 1.5 মাস আগে থেকে হিলি স্থল বন্দরের যে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটাই কিন্তু গতি বৃদ্ধি আমরা লক্ষ্য করেছি। সেখানে কিন্তু যেসব পণ্যগুলো আমদানি হয়ে থাকে এগুলো ঢাকা, সিলেট, চিটাগাং সহ বিভিন্ন জায়গায় কিন্তু আমদানিকারকরা কিন্তু এগুলো সরবরাহ করে থাকেন এবং এসব পণ্যগুলো হিলিস্থল বন্দর থেকে তারা বিক্রি করে থাকেন। তাছাড়া কিন্তু বেশ 1 মাসের অধিক সময় ধরে হিলিস্থল বন্দরের যে আমদানি বাণিজ্য অনেকটা স্থবিরতা বিরাজ করছে। হিলিস্থল বন্দর থেকে আমদানি বাণিজ্য নিয়ে এতদিকে ছিল আমার কাছে সর্বশেষ। ঈদকে সামনে রেখে মশলা আমদানির খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম হিলি স্থলবন্দরে। দেখছেন এই সময় বাণিজ্য। EDF Aluminum, redefine possibilities. দেখছেন এই সময় বাণিজ্য। বিএনপি সরকারের দ্বিতীয় চলতি অর্থ বছরের 10ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক শুরু হয়েছে। সচিবালয়ে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে বৈঠকে মোট 17টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় 7,000 কোটি টাকা। উত্থাপিত প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের 4টি, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের 2টি এবং ভৌত অবকাঠামো বিভাগের 11টি প্রকল্প রয়েছে। এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও 33টি প্রকল্প উপস্থাপন করা হবে। এর আগে গত 6 এপ্রিল বর্তমান সরকারের প্রথম বৈঠকে 483 কোটি 43 লাখ টাকার 5টি প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। দেখছেন এই সময় বাণিজ্য।
দ্রুত গতিতে এগিয়ে চলছে মৌলভীবাজারের কাটাগাং ও দেওরাছড়া খাল পুনর্খননের কাজ। এর মধ্যে সম্পন্ন হয়েছে 70%। পুরোপুরি শেষ হলে প্রায় 1,500 কৃষক বছরে 3টি ফসল চাষাবাদ করতে পারবেন বলে আশা সংশ্লিষ্টদের। শাহ ওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবিতে রিপোর্ট। কৃষিতে উৎপাদন বাড়াতে দেশের প্রতিটি জনপদে খাল খনন ও পুনর্খনন করছে সরকার। তারই অংশ হিসেবে মৌলভীবাজারের কাটাগাং ও দেওড়াছড়া খাল পুনর্খনন করা হচ্ছে। ৮০ লাখ টাকা ব্যয়ে ৯০ দিন মেয়াদের প্রকল্পটি দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে প্রায় ৭০% কাজ সম্পন্ন হয়েছে। খালটি পুনর্খনন হলে সদর উপজেলার রাধাকান্তপুর, ভুজবল, মার্কুনা, বাইনকা ও নিতেশ্বর সহ অন্তত ৮টি গ্রামের জমি বোরোসহ ৩টি ফসল চাষাবাদের আওতায় আসবে। কৃষকরা তারা চাইলে 2-3 তারা এই পানি দিয়ে ক্ষেত করতে পারবো। দেওয়ালঘাটের অন্য একটা সুইচ গেট আমরা দিলে বাদে আমরা উপকৃত হইমু। এলাকাবাসীর সহযোগিতায় আর অল্প কিছুদিনের মধ্যেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। এ দুটি খাল খননে ব্যাপক জমি চাষের আওতায় নিয়ে আসার পাশাপাশি এলাকাটি বন্যা মুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এই খাল খনন করার ফলে কৃষকের অনেক উপকার হবে, বিশেষ করে তাদের যে জলাবদ্ধতা নিরসন হবে। 1 ফসলি জমিগুলা 3 ফসলি জমিতে রূপান্তরিত হবে। বিএডিসির দেয়া তথ্য মতে শহরের কোদালীছড়ার মুখ থেকে উৎপত্তি হয়ে পশ্চিমে বাইনকা ব্রিজ দিয়ে মৌলভীবাজারের হাইল হাওরে পতিত হয়েছে কাটাগাং খাল, আর দেওড়াছড়া খালটি প্রেমনগর চা বাগান থেকে এসে কাটাগাং মিশেছে। সময় সংবাদ, মৌলভীবাজার। দেখছেন এ সময় বাণিজ্য। রাজধানীর জিয়া উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি যাচ্ছে সেখানে। নেত্রী আজ এখানে শায়িত, তাদের এই জিয়ার বাজারে এখানে আজকে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠের মাধ্যমে আজ থেকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল তারা তাদের কার্যক্রম শুরু করেছে। আমরা সবাই জানি ইশরাক হোসেন অত্যন্ত দক্ষ, যোগ্য সংগঠক এবং অত্যন্ত সাহসী তরুণ। আমরা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমরা তার নেতৃত্ব দেখেছি, আমরা তার অকুতভয় লড়াইয়ের নমুনা দেখেছি। সুতরাং তার নেতৃত্বে এবং মন্টির নেতৃত্বে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে হানাদার বাহিনীকে পরাজিত করার যে গৌরবোজ্জ্বল পতাকা, সেই পতাকাকে তারা ধারণ করে গোটা জাতির কাছে মুক্তিযুদ্ধের বার্তা, যুদ্ধের বার্তা, সাহসের বার্তা, স্বাধীনতার বার্তা পৌঁছে দেবে। সুতরাং আপনাদের সামনে তাদের অঙ্গীকার হচ্ছে এরপর থেকে তারা জেলায় জেলায় উপজেলায় উপজেলায় মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের তারা কমিটি গঠন করবে এবং কমিটির মাধ্যমে সারা দেশে এই সংগঠনটিকে ছড়িয়ে দেবে। কারণ যারা মুক্তিযুদ্ধ করেছেন সরাসরি উলফাত ভাইরা, তাদের বয়স হয়ে যাচ্ছে। জিয়া উদ্যানে বক্তব্য রাখছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। অনুষ্ঠিত হলো বাংলাদেশে বিনোদন অঙ্গনের অন্যতম প্রতীক্ষিত আয়োজন মেরিল প্রথম আলো পুরস্কার 2025। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ বলেন, এই আয়োজন শুধু পুরস্কার দেয়া নয়, বরং আমাদের সংস্কৃতি ও সৃজনশীল মানুষদের সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এবছর সেরা অভিনেতা হিসেবে স্বীকৃতি পান আফরান নিশো, সেরা অভিনেত্রী তমা মির্জা এবং সেরা নবীন অভিনয় শিল্পী হিসেবে সম্মাননা অর্জন করেছেন শাম্মী ইসলাম নীলা। বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্পে নতুন মাত্রা যোগ করে একসঙ্গে 15টি নতুন মডেলের ফ্রিজ উদ্বোধন করেছে রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। শনিবার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে ওয়ালটন মেগা লঞ্চ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম, চিফ বিজনেস অফিসার মোহাম্মদ তাহসিনুল হক সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানানো হয়, আধুনিক জীবনযাপন, স্মার্ট প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়, দৃষ্টিনন্দন ডিজাইন ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ সবকিছু সমন্বয়ে ফ্রিজের এই নতুন লাইন আপ সাজিয়েছে ওয়ালটন। আমাদের মহল্লা সব দেখছেন এ সময় বাণিজ্য।
লন্ডন ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো ব্যবসায় বড় ধরনের ধস। অভ্যন্তরীণ নথি বলছে একটি দীর্ঘদিনের কার্গো এজেন্টকে বাদ দেওয়ার পরই কমতে থাকে আয়। এক সময় লাভজনক ছিল লন্ডন ঢাকা রুটে বিমানের কার্গো ব্যবসা, কিন্তু এখন সেই বাজারের বড় অংশ বিদেশি এয়ারলাইন্সের দখলে। ফলে বছরে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে রাষ্ট্রীয় সংস্থাটি। 2019 সালে এই খাতে রাজস্ব 47 কোটি 44 লাখ টাকা হলেও 2025 সালে নেমেছে 2 কোটি 83 লাখ টাকায়। অভ্যন্তরীণ নথি অনুযায়ী 2009 সাল থেকে সফলভাবে ব্যবসা করা একটি এজেন্টকে 2020 সালে হঠাৎ চুক্তি থেকে বাদ দেওয়া হয়। সংশ্লিষ্টদের অভিযোগ, চুক্তি বাতিলে মানা হয়নি নিয়ম নীতি, দেওয়া হয়নি স্পষ্ট কোনো ব্যাখ্যা। সাসপেন্ড করাতে আমরা আদার এয়ারলাইন্সে বাংলাদেশে মালামাল প্রেরণ করছি, যেটা বিমানের মার্কেট ছিল। এটার সুষ্ঠু তদন্ত চেয়ে বারবার আমরা বিমান কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি, কোনো সদুত্তর তাদের কাছ থেকে আমরা পাইনি। এই সিদ্ধান্তের পর থেকে কমতে থাকে কার্গো পরিবহন। ধীরে ধীরে পুরো বাজার চলে যায় বিদেশি এয়ারলাইন্সের নিয়ন্ত্রণে। কার্গো পরিবহনে ব্যয় বৃদ্ধি পাওয়ায় যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিমানের সেবার প্রতি নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হঠাৎ করে বাংলার বিমান তার অ্যাপ্রুভেল বাতিল দেওয়ার কারণে আমাদের কমিউনিটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা মনে করি এটার ব্যাপারে একটা তদন্ত হওয়া উচিত। এই লসের দায়ী যারা, তাদেরকে বের করে নিয়ে আসতে হবে। বিমানের অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী গত কয়েক বছরে এই রুটে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 600 কোটি টাকারও বেশি। এখন প্রশ্ন, অতীতের ভুলগুলো শুধরিয়ে ভবিষ্যতে কি বিমান কার্যকরী ও সঠিক সিদ্ধান্ত নিতে পারবে? শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এবারে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খরচের ভারে চিরে চ্যাপ্টা মধ্যবিত্ত, সংকুচিত আয় আর লাগামহীন ব্যয়ের প্রভাব জনজীবনে, কমছে না মজুরি বৈষম্য, শ্রেণীভিত্তিক পরিকল্পনার পরামর্শ। গ্রামে ভোগান্তি কমাতে ঢাকায় লোডশেডিংয়ের পরিকল্পনা, সন্ধ্যার পর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, ইস্টার্ন রিফাইনারি চালু করতে চট্টগ্রামের পথে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল। এবং লন্ডন ঢাকা রুটে বিমানের কার্গো ব্যবসায় বড় ধস, দীর্ঘদিনের এজেন্টকে বাদ দেওয়ার পরই কমতে থাকে আয়, সুযোগে বাজার দখল করে নেয় বিদেশি এয়ারলাইন্স। এই ছিল এই সময় বাণিজ্য। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন ওমর ইনাম। কাজল, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।